বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এর বার্ষিক পরীক্ষা 2024 সালের এমসিটিভি থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হচ্ছে তার সমাধান নিয়ে আলোচনা করব। নমুনা প্রশ্নপত্র, এটা যদি তোমরা পড়ো তাহলে তোমাদের পরীক্ষায় কোন কোন প্রশ্ন আসবে এটা সম্পর্কে যেমন তোমরা জানতে পারবে বা ধারণা তৈরি হবে। আবার এটা যদি তোমরা প্র্যাকটিস করো তো এখান থেকে তোমরা কমন পাবা, প্লাস হচ্ছে তোমরা পরীক্ষায় সময় মতো লিখে শেষ করে ফেলতে পারবা। তো আমরা শুরু করি প্রশ্ন। এখানে তোমাদের ক বিভাগ থাকবে। ক বিভাগ তৃতীয় যে অংশ, এখানে থাকবে 65 নম্বর থাকবে। 1 নম্বর থাকবে এক কথায় উত্তর দাও বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। সব কয়টি প্রশ্নেরই তোমাদের উত্তর দিতে হবে। তো 15টা প্রশ্ন থাকবে, 15টাই 1 মার্ক করে প্রত্যেকটাতে, তাহলে 15টায় 15 মার্ক। যেমন এখানে দেখো 1 নম্বর প্রশ্ন, সরকারি চারুকলা ইনস্টিটিউটের বর্তমান নাম কি? তো এটার উত্তর হচ্ছে চারুকলা অনুষদ। তারপরে শহীদ মিনারের নকশা প্রণয়নকারী দুজন শিল্পীর মধ্যে নারী শিল্পীর নাম কি? তো নারী শিল্পীর নাম হচ্ছে ভাস্কর নভেরা আহমেদ। ভাস্কর নভেরা আহমেদ। ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? ছায়ানট হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান। এরপরে ছায়ানট কোন ধরনের প্রতিষ্ঠান? এটা ছায়ানট বললাম। তারপরে মস্তক চলন কি? মস্তক চলন হচ্ছে মস্তক চলন অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তক চলন বলা হয়। তারপরে দাম দিয়ে কিনেছি বাংলা গানটির গীতিকার ও সুরকারের নাম কি? দাম দিয়ে কিনেছি বাংলা, তাই না? একটা গান আছে, তো এটা হচ্ছে আব্দুল লতিফ। এরপরে ছবিতে বিভিন্ন উপাদানের সুশৃঙ্খল উপস্থাপনকে ছবির ভাষায় কি বলা হয়? ছবির ভাষায় এটাকে ঐক্য বলা হয়, ঐক্য। তারপরে প্রবাসী সরকারের আর্ট ও ডিজাইন বিভাগের প্রধান কে ছিলেন? তো এখানে প্রধান ছিলেন শিল্পী কামরুল হাসান। শিল্পী কামরুল হাসান। গ স্বরের কোমল রূপ লেখো। গ স্বরের কোমল রূপ হচ্ছে, গ স্বরের কোমল রূপ হলো এই যেটা। এরপরে লিফোগ্রাফ কি? লিফোগ্রাফ হচ্ছে এক ধরনের ছাপচিত্র। ছাপচিত্র। 1971 সালে অবরুদ্ধ অবস্থায় শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা মানচিত্রটির নাম লেখো। এটা নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। এটার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা। শরণার্থী তেলচিত্রটি কার আঁকা? তো কার আঁকা? এটা হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদ। এরপরে প্রশ্ন, দুর্গমগিরি কান্তার মরু দুস্তার পারাবার যে হে কান্তির গীতিকার এবং সুরকারের নাম কি? গীতিকার হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম এবং সুরকারও কাজী নজরুল ইসলাম। তারপর বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক কাকে বলা হয়? বলা হয় হচ্ছে শিল্পী শফিউদ্দিন আহমেদ। শিল্পী শফিউদ্দিন আহমেদ। শিল্পী বুলবুল চৌধুরীর শিল্পাচার্যের শাখা কোনটি? শিল্পাচার্যের শাখা হচ্ছে নৃত্যকলা। নৃত্যকলা। 1970 সালের জলোচ্ছ্বাসে দুর্গত মানুষের সাহায্যের জন্য যে সঙ্গীতায়োজন করা হয় তার নাম কি ছিল? তার নাম ছিল কাদো বাঙালি কাদো। 2 নম্বর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোনো 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো প্রত্যেকটা প্রশ্নে 5 মার্ক করে থাকবে। 5টা এখানে 4 5 20 মার্ক। 1 নম্বর ক নম্বর, সংস্কৃতি কি? সংস্কৃতি কত প্রকার ও কি কি? সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের আচার আচরণ, জীবিকার উপায়, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, আসবাবপত্র, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, ভাষা, তারপর খাবার, শিক্ষা দীক্ষা, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতি নিয়ে একটি দেশ বা অঞ্চলের সংস্কৃতি গড়ে ওঠে। এছাড়া শিল্প, সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলার আনুষঙ্গিক বিষয়গুলো সংশ্লিষ্ট অঞ্চলের মৌলিক সংস্কৃতির পরিচয় বহন করে। সার্বিকভাবে সংস্কৃতিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, যেমন বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। 6 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন এমন একজন নৃত্যশিল্পীর অবদান লেখো। অনন্য শিল্পীদের ন্যায় নৃত্যশিল্পীরাও মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নৃত্যশিল্পী মিনু বিল্লাহ। মিনু বিল্লাহ একজন বাংলাদেশী নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার। তিনি ওড়িশি নৃত্যে বিশেষ দক্ষ। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে ভারত চলে যান এবং 2 নম্বর সেক্টরের অধীন বিশ্রামগঞ্জ হাসপাতালে নার্স হিসেবে মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষার কাজ করেছেন। এভাবেই মুক্তিযুদ্ধে দেশের অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী সহ আপামর শিল্পী সমাজ মুক্তিযুদ্ধপূর্ণ
মুক্তিযুদ্ধকালীন এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে অবদান রেখেছেন। গ নম্বর, ছবি আকার নিয়ম নীতি বৈচিত্র্য সম্পর্কে লেখো। চিত্রকে আকর্ষণীয় করার জন্য তাতে বিপরীতধর্মী উপাদান ব্যবহার করাকে ছবি আকার ভাষায় বৈচিত্র্য বলা হয়। ছবির উপাদানগুলো হলো রেখা, আকৃতি, গড়ন, রং, পরিসর, আলো, ছায়া ও বুনট। ছবি আকার নিয়ম নীতি অনুসরণ করে এক বা একাধিক উপাদানকে নানাভাবে ব্যবহারের মধ্য দিয়ে ছবিতে বৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। অর্থাৎ একই উপাদান একইভাবে বারবার ব্যবহার না করে ভিন্নভাবে ব্যবহার করে ছবিতে বৈচিত্র্য প্রকাশ করা হয়। ঘ নম্বর, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে সেই সময় রচিত গানগুলো লেখো। মাতৃভাষা আন্দোলনের শহীদের স্মৃতির উদ্দেশ্যে প্রথম রচিত 21-এর গান ভুলবো না ভুলবো না ভুলবো না আর 21শে ফেব্রুয়ারি ভুলবো না। ঠিক আছে, গানটি রচনা করেন ভাষা সৈনিক আবু নসর মোহাম্মদ গাজীউল হক। গানটিতে সুর করেন নিজামুল হক। পরবর্তী সময়ে আব্দুল গফফার চৌধুরী তার সাড়া জাগানো 21-এর গানটি লিখেছেন, যা বেনামে প্রকাশিত হয়। আমার ভাইয়ের রক্তেরা, এই যে এই গানটা, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি। এ সময়ে 21শে ফেব্রুয়ারি আরেকটি গান রচনা ও সুর করেন শিল্পী গীতিকার সুরকার আব্দুল লতিফ। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চাই, ওই একটা গান আছে না এরকম। তারপরে নম্বর হচ্ছে, শিল্পী সফিউদ্দিন আহমেদকে শিল্পী গুরুর উপাধিতে কেন ভূষিত করা হয়। বাংলাদেশের আধুনিক শিল্পকলার জগতে শিল্পী সফিউদ্দিন আহমেদ এক অনন্য শিল্পী ব্যক্তিত্ব। তিনি 1922 সালের 23 জুন কলকাতার ভবানীপুরে জন্মগ্রহণ করেন। তিনি 1947 সালে দেশ ভাগের পর কলকাতা থেকে ঢাকায় চলে আসেন। তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। ছাপচিত্রের পাশাপাশি তিনি জল রং, তেল রং সহ অনেক মাধ্যমে শিল্পকর্ম রচনা করে বাংলাদেশের শিল্পকলার জগৎকে সমৃদ্ধ করেছেন। বাংলাদেশের শিল্পকলার জগতে তার গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাকে শিল্পগুরু উপাধিতে ভূষিত করা হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন, ছবি দেখে আর্ট করতে হবে। আর্ট এক্সপ্রেশন বা ক্রিয়েটিভ রাইটিং এরকম। এই যে উপরে ছবি দেখে মনে হচ্ছে নিজের ভাষা, যা তোমার মনে হচ্ছে সেটাকে নিজের ভাষা লিখতে হবে। এখানে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি একটা মেলার ছবি, তাই না, বৈশাখী মেলা, তোমার যাই মনে হয়। উপরে ছবি দেখে মনে হচ্ছে এটি একটা গ্রামীণ মেলা দৃশ্য। গ্রামীণ মেলা গ্রাম বাংলার ঐতিহ্য এবং মিলন মেলা। একসময় গ্রামীণ মেলা মানেই এক অন্যরকম উৎসব ছিল। নাগরদোলা, জিলাপি ভাজা আর রং বেরঙের বেলুন, বুরিন্দা, লাড্ডু আর মুখরোচক খাবারের মিলন মেলা। একসময় গ্রামগঞ্জে সারা বছরে বিভিন্ন ধরনের গ্রামীণ মেলা হতো। যুগের সাথে আমাদের মন মানসিকতা তাল মিলিয়ে গিয়ে এই গ্রামীণ মেলাগুলো এখন হারিয়ে যেতে বসেছে। আমাদের নিজস্ব সংস্কৃতি ঐতিহ্যের ধারক এই রকম গ্রামীণ মেলা এখন খুব কমই দেখা যায়। তবে কিছু কিছু জায়গায় এখনো অনেক ঐতিহ্যবাহী মেলার আয়োজন বহু পুরনো বছরের রেওয়াজ রয়েছে, যদিও তা খুবই কম দেখা যায়। তো এখানে মেলার সঙ্গে গ্রামীণ জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির যোগাযোগ নিবিড়। বাংলার এই সংস্কৃতিতে থাকে সব ধর্মের মানুষের সংস্কৃতির সমন্বয়। কয়েকটি গ্রামের মিলিত এলাকায় বা কোনো খোলা মাঠে আয়োজন করা হয় মেলার। মেলাকে ঘিরে গ্রামীণ জীবনে আসে প্রাণ চাঞ্চল্য। গ্রামের মেলায় যাত্রা, পুতুল নাচ, নাগরদোলা, জারি সারি, রামায়ণ, গম্ভীরা, কীর্তন, পালার আসর, ষাঁড়ের লড়াই, মোরগের লড়াই, লাঠি খেলা, হাডুডু খেলা মুগ্ধ করে আগত দর্শনার্থীদের। এখনো নাগরদোলা সব বয়সীদের কাছে প্রধান আকর্ষণ। মেলার আবার বিভিন্ন নাটক বা যাত্রাপালারও আয়োজন করা হয়। গ্রামীণ মৃৎশিল্প ও কারুপণ্যের বিকিকিনি মেলার আরেক আকর্ষণ। এসব মৃৎশিল্পের মধ্যে শখের হাড়ি, বিভিন্ন ধরনের মাটির পুতুল বেশ জনপ্রিয়। রচনামূলক প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2টা প্রশ্নতে প্রত্যেকটা 2 মার্ক করে থাকবে। তাহলে এখানে 2 মার্ক, 2টা তো মানে প্রত্যেকটা 10 মার্ক থাকবে, 20 মার্ক থাকবে। তোমার অভিজ্ঞতার আলোকে গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরবাড়ি ও পোশাকের ধরনের তুলনামূলক আলোচনা করতে হবে। এখানে দেখো বাংলাদেশের গ্রাম, শহর এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ধরনের সংস্কৃতি পরিলক্ষিত হয়। বাংলাদেশের গ্রামের বেশিরভাগ ঘরবাড়ি টিনের এবং বাঁশের তৈরি। তোমরা বানিয়ে লিখবা। গ্রাম অঞ্চলে বাড়ি ঘরগুলো সাধারণত বাঁশ, ছন, কাঠ, টিন ইত্যাদি দিয়ে তৈরি। তবে বর্তমানে আধা পাকা বাড়িও তৈরি হচ্ছে। গ্রামে দোতলা এবং চৌচালা ঘরের প্রাধান্য পরিলক্ষিত হয়।
শোবার ঘরের পাশেই থাকে রান্নাঘর এবং গোয়াল ঘর। টয়লেট থাকে শোবার ঘর থেকে একটু দূরে। গ্রামে পুরুষেরা পাজামা পাঞ্জাবি, তারপরে লুঙ্গি, শার্ট, প্যান্ট, ধুতি ইত্যাদি পরিধান করে। মহিলারা শাড়ি, ব্লাউজ, সালোয়ার কামিজ পরিধান করে। নাগরিক জীবনের আবাসস্থল অনেকটা জাঁকজমকপূর্ণ হয়ে থাকে। শহরের অধিকাংশ বাড়িঘর থাকে ঘরেই চাকচিক্যময়। নগরাঞ্চলে বয়সভেদে নারী পুরুষ সবাই রুচিসম্মত পোশাক পরিধান করে থাকে। নগরবাসীর পোশাক পরিচ্ছদ বৈচিত্র্য পরিলক্ষিত হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িঘর পোশাক পরিচ্ছদ স্বতন্ত্র বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়। নিচে গ্রামীণ, নগর এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িঘর এবং পোশাকের ধরনের তুলনা ছকের মাধ্যমে দেখানো হলো। যেমন বাড়িঘরের ধরন: গ্রামীণ মাটির বাড়ি, তারপর টিন দিয়ে তৈরি আধা পাকা বাড়ি। আর নগর বড় বড় বিল্ডিং। ক্ষুদ্র নৃগোষ্ঠী মাচাং ঘর থাকে। পোশাক লুঙ্গি, শাড়ি, ব্লাউজ ইত্যাদি। নগরে শার্ট, প্যান্ট, শাড়ি, কামিজ ইত্যাদি থাকে। ধুতি, পিনন, হাদি, তারপরে শাড়ি, ব্লাউজ এগুলা। তারপরে খাদ্যের ভিতরে হচ্ছে ভাত, মাছ, মাংস এগুলা, পাউরুটি। হ্যাঁ, আর এদের এটা। তারপর ধর্মীয় বিশ্বাস: ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম। ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, এরকম বৌদ্ধ ধর্ম। ধর্মীয় যে আচার অনুষ্ঠানের ভিতরে ঈদে মিলাদুন নবী, দুর্গাপূজা, মানে হিন্দুদের এগুলা। তারপরে এটা তোমরা স্ক্রিনশট দিয়ে দেখে বর্ষ দিবস বা বর্ষবরণের ভিতর মেলার আয়োজন করা হয়। পান্তা ভাত, ইলিশ এগুলো খাওয়া হয়। ঠিক আছে, এগুলো পড়বা। উৎসবের ভিতরে এদের এই উৎসব, খেলাধুলা এগুলো আর কি। তারপরে 6 নম্বর, কনসার্ট ফর বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল। দেখো, 60-এর দশকে আমেরিকার বিখ্যাত সঙ্গীত দল বিটলসের অন্যতম সদস্য ছিলেন জর্জ হ্যারিসন। উপমহাদেশের বিখ্যাত সেতার বাদক পণ্ডিত রবি শঙ্করের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। রবি শঙ্কর একদিন হ্যারিসনের কাছে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে চলা পাকিস্তানি হানাদার বাহিনীর অত্যাচারের কথা তুলে ধরেন। সে সময়ে তিনি পত্রিকায় প্রকাশিত বাংলাদেশের মানুষের অসহায়ত্ব, শরণার্থী, যুদ্ধ, বন্যা ইত্যাদির খবর সংগ্রহ করে হ্যারিসনকে দেখান এবং অসহায় এই মানুষের জন্য কিছু একটা করা উচিত বলে পরামর্শ দেন। রবি শঙ্কর নিপীড়িত, ক্ষুধার্ত, গৃহহীন মানুষের সাহায্যার্থে অর্থ সংগ্রহের জন্য একটা মিউজিক্যাল কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেন। দিনটি ছিল রবিবার, 1971 সালের 1 আগস্ট। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে 2 পর্বে অনুষ্ঠান আয়োজন করা হয়। বেলা 2:30টায় এবং রাত 2:30টায়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় দি কনসার্ট ফর বাংলাদেশ। সেদিন ম্যাডিসন স্কোয়ারে দর্শক ছিল কানায় কানায় ভরা। পরিকল্পনার শুরুতে একাধিক অনুষ্ঠান করার কথা না ভাবলেও দর্শক চাহিদার কারণে একই দিনে তারা 2টি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ঐতিহাসিক যে এই কনসার্টটা শেষে মোট আয় করে $2,43,418.50। এই যে অনুষ্ঠানের পুরো আয় চেকের মাধ্যমে বাংলাদেশের শরণার্থী শিশুদের সাহায্যার্থে ইউনিসেফের কাছে হস্তান্তর করে। এদিন বাংলাদেশের অকৃত্রিম বন্ধুরা যে আয়োজন করেছিলেন, এটির অ্যালবাম পরবর্তী সময়ে প্রকাশিত হলে তা বিখ্যাত গ্র্যামি পুরস্কার অর্জন করেছিল। আর্থিক সহায়তা ছাড়াও এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে সারা বিশ্বে বিশাল জনমত গড়ে উঠেছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শিল্পীদের এই আয়োজন পাকিস্তানি বাহিনীর অত্যাচারের বিরুদ্ধে গণপ্রতিরোধ তৈরি করতে বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করেছিল। এরপরে 9 নম্বর প্রশ্নটি হচ্ছে মস্তক চলন কি? মস্তক চলনের শ্রেণী বিভাগ আলোচনা করো। 10 মার্কের মানে প্রশ্ন তো অনেক বড় হয়। অঙ্গগত অভিনয়ের সময় মস্তকের সঞ্চালনের মধ্য দিয়ে অভিব্যক্তি প্রকাশ করাকে মস্তক সঞ্চালন বলে। কোনো গান বা অভিনয়ের অর্থ সঠিকভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করা হয়ে থাকে। সেগুলোর মধ্যে মস্তক চালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকারভেদের ভিতরে এখানে বলছে না যে শ্রেণী বিভাগ আলোচনা করা। আকম্পিত, ধীর গতিতে মাথা উপরে নিচে করাকে আকম্পিত মস্তকচালন বলা হয়। সম্বোধন করা, কাছে ডাকা, উপদেশ দেওয়া, জিজ্ঞেস করার নির্দেশ দেওয়া, হ্যাঁ সূচক, ইঙ্গিত ইত্যাদি অর্থ প্রকাশে এটা ব্যবহার করা হয়। তারপরে কম্পিত, দ্রুত গতিতে ও বহুবার মাথা উপরে নিচে করাকে কম্পিত মস্তকচালন বলে। রাগ, ক্রোধ বিশেষভাবে বোঝানোর জন্য, তর্ক বিতর্ক ইত্যাদি বোঝাতে কম্পিত মস্তকচালন করা হয়ে থাকে। ধূত,
ধীরে ধীরে মস্তক ডানে বামে সঞ্চালন করাকে দ্রুত মস্তক চলন বলা হয়। পাশে তাকাতে বিস্ময়, বিষাদ, স্থির বিশ্বাস প্রকাশে দ্রুত ব্যবহার করা হয়ে থাকে। ধূতের মতো মস্তক দ্রুত সঞ্চালনকে বিধূত বলা হয়ে থাকে। শীত অনুভব হওয়া, ভয় পাওয়া, মানে রোগে ভোগা ইত্যাদি বোঝাতে এইটা ব্যবহার করা হয়। ঘ নম্বর প্রশ্ন, জিয়া হায়দার কে ছিলেন? বাংলাদেশের নাট্য চর্চায় তিনি কি কি ভূমিকা রেখেছিলেন? জিয়া হায়দার বাংলাদেশে একজন লেখক, কবি, নাট্যকার, অনুবাদক এবং অধ্যাপক ছিলেন। তার পুরো নাম শেখ ফয়সাল আব্দুল রউফ মোহাম্মদ জিয়া উদ্দিন হায়দার। এত 3 লাইন নামেই চলে গেল। বাংলাদেশের নাট্য চর্চায় অন্যতম পথিকৃৎ হলেন জিয়া হায়দার। তিনি 1961 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে তিনি যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার উপর পড়াশোনা করেন এবং নাট্যকলায় MFA ও সার্টিফিকেট ইন শেক্সপিয়ার থিয়েটার ডিগ্রি লাভ করেন। সাংবাদিকতা দিয়ে তার কর্মজীবন শুরু করলেও মূলত তিনি ছিলেন কবি, নাট্যকার, লেখক, অনুবাদক, নাট্য নির্দেশক, নাট্য সংগঠক ও অধ্যাপক। 1970 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগে নাট্যকলার সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন। নাট্যকলা প্রাতিষ্ঠানিক পর্যায়ে শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করেন। মাঝে কিছুকাল তিনি বাংলা একাডেমি এবং তৎকালীন টেলিভিশনে সিনিয়র প্রডিউসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি থিয়েটার গ্রুপের নাগরিক নাট্য সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা, সভাপতি ছিলেন এবং বাংলাদেশের ইনস্টিটিউট অব থিয়েটার আর্টস নামের একটি সংগঠন ও প্রতিষ্ঠা করেন। নাট্য বিষয়ক তার বেশ কিছু গবেষণাধর্মী নিবন্ধ রয়েছে, যা দেশি বিদেশি বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার পড়ানো হয়। তার 7টি প্রকাশিত কাব্যগ্রন্থ, 4টি রূপান্তর নাটক, বেশ কিছু অনুদিত নাটক এবং মৌলিক নাটক রয়েছে। তার রচিত নাটকের মধ্যে সাদা গোলাপে আগুন, পঙ্কজ বিভাস এই 2টি নাটক মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত। এখানে আমাদের ক বিভাগ শেষ। এখন খ বিভাগে ব্যবহারিক খাতা, ব্যবহারিক যে অংশটা, এখানে 35 মার্ক। তো ক নম্বরে বন্ধু খাতা প্রদর্শন করতে হবে। দেখো বন্ধু খাতা কিভাবে লিখতে হয় সেটা তো জানো। যেমন দেখো এখানে একটা বন্ধু, তারপরে এরকম খাতা লেখা হচ্ছে, লিখেছে অনন্ত, 9ম শ্রেণী, তার রোল হচ্ছে 22। এইভাবে তোমাদের বন্ধু খাতার এটা হচ্ছে মলাট অংশ, মানে উপরের যে অংশ, মলাট একদিক খাতার উপরে। এইভাবে এরপরে ভিতরে এরকম বিভিন্ন বিষয়ে যে সময় 21শে ফেব্রুয়ারি মানে আরেকটি গান রচনা ও সুর করেন শিল্পী গীতিকার উপর। এইভাবে বন্ধু খাতার ভিতরে তো এরকম লেখা হয়, ঠিক আছে, যে এরকম এইভাবে তোমরা লিখে প্রকাশ করবা। তোমাদের বন্ধু খাতায় তোমাদের স্যাররা যা লিখতে বলবে সেইগুলো লিখে স্যারদেরকে জমা দিয়ে দিতে হবে। তারপর 2 নম্বর প্রশ্ন, যে কোনো একটি কার্যক্রম করে দেখাও। বাংলাদেশের ঋতুভিত্তিক গ্রাম বা সংস্কৃতি, শহরের সংস্কৃতি রূপকে ইচ্ছে মতো মাধ্যমে একে রং করবে। এই যে সেই ইচ্ছে মতো একে রং করলাম, এভাবে একে মেকে রং করবা। অথবা লোকগান, লোকনৃত্য, লোকনাট্য, অভিনয় করে দেখাবে। যে কোনো একটা গান রচনা, এগুলো যে কোনো একটা তুমি যেটা পারবা সেটা করে দেখাবা। গান টান যা পারো আর কি। হ্যাঁ, গান আছে না, গান টান তো আমরা প্রথমটা করলাম। আর এই যে লোক গান টান, ঠিক আছে, এই যে গান, যে সমস্ত জারি গান, সারি গান যেগুলো আছে, পল্লী গীতিনীতি, এগুলো তো নিজেরা করে দেখাবা, ঠিক আছে। এইভাবে করে দেখাতে হবে। তোমরা যারা এখনো আমাদের কোর্সটিতে ভর্তি হও নাই, মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়ার সুযোগ পাবা। এখানে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত, উচ্চতর গণিত। অলরেডি এখানে 20-22 জনের মতো ভর্তি হয়ে গিয়েছে। তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, ঠিক আছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে হবে। ফোন দিয়ে আরো বিস্তারিত জানতে পারবা। মাসিক মাত্র 220 টাকায় 2টা সাবজেক্ট পড়ার সুযোগ, গণিত এবং সাধারণ বিজ্ঞান, এই 2টা। এখন ক্লাস শুরু হচ্ছে পরীক্ষা সেদিন হতে। পরীক্ষার যে ভর্তির জন্য এই নাম্বার যোগাযোগ করতে হবে। আর যারা আমাদের অফলাইনে ভর্তি হতে চাও, পশ্চিম মেরুল বাড্ডা, ঢাকা 1212 মহাসত্তরে, এখানে আর আশেপাশে যারা রয়েছে, মানে বাড্ডার আশেপাশে যারা রয়েছে, যেমন রামপুরা, মালিবাগ, বনানী, বনশ্রী, গুলশান, আফতাবনগর, ডিআইটি প্রজেক্ট পাশে, বসুন্ধরা থেকে শুরু করে মালিবাগ পর্যন্ত যে সমস্ত এলাকায় যারা যারা আছো কাছাকাছি, তারা এখানে এসে সরাসরি আমাদের কাছে পড়তে পারবা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।